বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়টির নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো আজকে এই অধ্যায়টি থেকে আমরা যেই জিনিসটি শিখব বা এই অধ্যায়টি থেকে, সেটা হচ্ছে যে ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর ওয়েটেড অ্যাভারেজ মেথড মানে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। মূলত তোমাদের পরীক্ষায় এই দুইটি পদ্ধতির উপরেই অঙ্ক আসে। তারপর আরও একটি আছে, সেটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা পরীক্ষায় আসে না, তারপর আমি তোমাদের কোনো একটি ক্লাসে এটা আলোচনা করে দিব। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখব যে কীভাবে যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করতে হয় ফিফো মেথডে এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডে, এবং এখান থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে সেই সম্পর্কে আমি তোমাদের একটি ধারণা দিব। দেখো, এখানে আমি একটি অঙ্ক দিয়েছি তোমাদের, যেমন সামতান লিমিটেড এর গুদাম থেকে কারখানায় মালের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্যাবলীগুলো নিম্নরূপ। 2014 সালের জানুয়ারির 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, প্রতি একক 6 টাকা হারে। জানুয়ারি 5 ক্রয় প্রতি একক 4 টাকা হারে 300 একক। জানুয়ারি 7 কারখানায় ইস্যু মানে হচ্ছে বিক্রয় 600 একক। তারপরে জানুয়ারি 10 কারখানায় ইস্যু আবারও 150 একক। জানুয়ারি 15 ক্রয় প্রতি একক 5 টাকা হারে 300 একক। জানুয়ারি 20 কারখানায় ইস্যু 100 একক। জানুয়ারি 30 কারখানায় ইস্যু 150 একক। করণীয় মানে যেগুলো করতে হবে, ক নাম্বার, প্রারম্ভিক উদ্বৃত্ত সহ ক্রয়কৃত পণ্যের মোট পরিমাণ ও মূল্য নির্ণয় করতে বলছে। মোট ক্রয়কৃত পণ্যের পরিমাণ এবং মূল্যটা নির্ণয় করতে বলছে। খ আগের মাল আগে ছাড়া মানে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলেছে। গ নাম্বার হচ্ছে ভারযুক্ত গড় বা ওয়েটেড অ্যাভারেজ মেথড পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা প্রথমত ক এর অ্যান্সারটুকু করি। দেখো, এখানে ক্রয়কৃত পণ্যের মোট পরিমাণ এবং একক এখানে আমাকে বলে দিয়েছে প্রারম্ভিক উদ্বৃত্ত সহকারী করতে। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, 6 টাকা করে 5 6 30 মানে 3000 টাকা। জানুয়ারি 5 প্রতি একক 4 টাকা হারে 300 একক। তাহলে 300 একক 4 টাকা হারে 3 4 কত 1200 টাকা। জানুয়ারি 15 প্রতি একক 5 টাকা হারে 300 একক, 3 5 কত 1500 টাকা। তাহলে আমার মোট মালের পরিমাণগুলো একত্রে করতে বলেছে এবং মোট টাকার পরিমাণটাও বের করতে বলেছে। তাহলে মোট মালের পরিমাণ হচ্ছে 500 আর 3 800 আর 3 কত 1100। তাহলে আমার ক্রয়কৃত মোট মালের পরিমাণ হচ্ছে 1100 একক এবং ক্রয়কৃত মোট মালের মোট মূল্য হচ্ছে 5700 টাকা। প্রথমে এসেছে 3000, তারপরে 1200, তারপরে 1500, যোগ করলে হচ্ছে 5700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে ক নম্বরটা বুঝাতে পেরেছি। ক্রয়কৃত মোট মালের একক এবং মোট পরিমাণ একক এবং মোট টাকাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা মোট একক এবং মোট টাকার পরিমাণ নির্ণয় করেছি। তাহলে কিভাবে নির্ণয় করবে সেটা, যেমন তারিখ, বিবরণ, পরিমাণ, মূল্য। এবার আমরা খতে চলে যাই। খটা হচ্ছে আমাদের কি বলছে, ফিফো মেথডে, ফিফো পদ্ধতিতে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। দেখো, এখানে আমরা যে ঘরটা এঁকেছি, ঘরের আঁকার আগে উপরে যে সামতান লিমিটেড প্রতিষ্ঠানের নাম এবং মাল খতিয়ান হিসাব এবং নিচে আগের মাল আগে ছাড় পদ্ধতি এটা লিখতে হবে। এই পাশে বাম পাশে লিখতে হবে মালের বিবরণ, কোড নং এবং বিন নং। আবারও বলছি, মালের বিবরণ, কোড নং এবং বিন নং।
আর এই পাশে সর্বোচ্চ সীমা, ডান পাশে সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা এবং পূর্ণ ফরমায়েশ সীমা। এবার এই ছকটি আমরা কিভাবে করব? দেখো এখানে তারিখ, এখানে একটা বিবরণের ঘর লিখেছে, তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। আমি এটা বাদ দিয়েই করলাম। তারিখ, তারপরে তোমরা প্রাপ্তির ঘরে বলতে মানে ক্রয় ঘরে লিখবা যে একক দর পরিমাণ, এখানে লিখছে ইউনিট হার মূল্য, তুমি যেইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইস্যুকৃত ঘরে ইউনিট হার মূল্য, উদ্ধৃতের ঘরে ইউনিট হার মূল্য, যেটা আমি তোমাদের এর আগের একটি ক্লাসে দেখেছিলাম একক দর মূল্য, তোমরা এইভাবেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার মূলত আমরা একক দর মূল্য কথাটা লিখলেই ভালো হবে, সেভাবেই তোমরা লেখার চেষ্টা করো। আর এখানে বিবরণের ঘরটা দিয়েছে, আমরা বিবরণের ঘরটা যদি নাও দিই তাতেও কোনো আমাদের সমস্যা নেই। আমাদেরকে মাথায় রাখতে হবে একটা কথা ফিফো মেথডে, সেটা হচ্ছে আগের মাল আগে বিক্রয় করব। তো আগের মাল আগে বিক্রয় করতে গেলে এই কথাটা মাথার মধ্যে, যেই মালটা আগে আসছে আমি সেই মালটা আগে বিক্রয় করব, এই কথাটা আমার মাথায় ভালো করে রাখতে হবে। শেষের মালটা কখন আমি আগে বিক্রয় করতে পারবো না। তাহলে দেখো তারিখের ঘরে 2014 জানুয়ারির 1, একদম ডাইরেক্ট উদ্ধৃতর ঘরে চলে যাবা, কারণ আমার প্রারম্ভিক যে মজুদ কত আছে 500 একক, কয় টাকা করে? 6 টাকা করে। কত টাকা? 5 6 30, 3000 টাকা। এটা হচ্ছে আমার প্রারম্ভিক উদ্ধৃত্ত, মানে হাতে কতটুকু ছিল সেইটাই, তার উদ্ধৃত্তর অংশটুকু উদ্ধৃত্তর ঘরে আমি লিখব। এবার যদি আমি মাল ক্রয় করে থাকি তাহলে মাল ক্রয় করে থাকলে ক্রয়ের ঘরে লিখব, মাল যদি বিক্রয় করে থাকি তাহলে ইস্যুর ঘরে বা বিক্রয়ের ঘরে লিখব। তাহলে দেখো জানুয়ারির 5 আমি মাল ক্রয় করেছি কত একক? 300 একক, 4 টাকা করে। 300 একক 4 টাকা করে কত? 3 4 1200 টাকা। তাহলে ক্রয় করেছি 1200, আর আমার পূর্বে ছিল মাল কত ছিল? 500 একক। আগে মাল ছিল কত? 500, 6 টাকা করে 3000, আর এখন আবার নতুন ক্রয় করেছি 300 একক, 4 টাকা করে কত? 1200 টাকা। তাহলে যেহেতু আমার প্রথম মালের দাম হচ্ছে 6 টাকা আর পরের মালের দাম হচ্ছে 4 টাকা, তাহলে দুইটার মূল্য যেহেতু আলাদা, আমার টাকার ঘরে উদ্ধৃতের ঘরেও 2 টাকা আলাদা আলাদা করে দেখাইতে হবে। প্রথমে 500 একক 6 টাকা করে কত? 3000 টাকা। আর পরে যে মালটা আমি কিনেছি কত? 300 একক 4 টাকা করে কত? 1200 টাকা। এইভাবে করে আমাকে উদ্ধৃতের ঘরে দেখাইতে হবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। তারপরে জানুয়ারির 7, এখন ইস্যু মানে সে বিক্রয় করবে কত একক পণ্য বিক্রয় করবে? 600 একক পণ্য বিক্রয় করবে। 600 একক পণ্য বিক্রয় করলে আমি কি বলেছিলাম যে বিক্রয় করার ক্ষেত্রে আগের মাল আগে বিক্রয় করব, পরের মাল আগে বিক্রয় করতে পারবো না। তো আগের মাল কত আছে? 500 একক, 6 টাকা করে 3000, এটা বিক্রি করে দিব। দেওয়ার পরে অবশিষ্ট যদি কোনো মাল থাকে মানে বিক্রয় করার জন্য মানে আরও লাগবে, যেমন এখানে 600 একক বিক্রয়ের মধ্যে আমি 500 একক আগে দিয়েছি, তাহলে আরও থাকে কত? 100 একক। তাহলে পরের মালের থেকে আমি 100 একক কী করব? বিক্রয় করব। 100 একক কত টাকা করে? 4 টাকা করে কত? 400। এখন আমার হাতে অবশিষ্ট থেকে যায় কত? 200 একক। উদ্ধৃতের ঘরে 200 গুণন 4, 4 দুগুণে কত? 800 টাকা উদ্ধৃতের ঘরে দেখাবো। আশা করি তোমরা আমার এই কথাটা বুঝতে পেরেছ। পরবর্তীতে ওরা আবার বলেছে কত? 150 একক বিক্রয় করবে। তো আমার হাতে 200 একক আছে, 200 একক থেকে আমি যদি 50 একক যদি বিক্রি করে দেই তাহলে 150 গুণন 4, 4 15 কত? 60, 600 টাকা। তাহলে আমার কত একক আরও হাতে থেকে যায়? 200 এককের থেকে 150 একক যদি আমি বিক্রি করে দেই আমার হাতে আরও 50 একক থেকে যাচ্ছে। তাহলে 50 গুণন 4, 4 5 20, তার মানে কি আমার 50 এককের দাম 200 টাকা। এবার জানুয়ারির 15 তারিখে আমি আবার 300 একক পণ্য কিনেছি। তো 300 একক পণ্য কিনেছি কত টাকা করে? 5 টাকা করে। তাহলে 3 5 কত? 1500 টাকা। তা আমি কি বলেছিলাম তোমাকে? আবারও সেই কথাটা বলছি, আগের মাল আগে দেখাবো, পরের মাল পরে দেখাবো। তো আমার আগের মাল ছিল 50 একক, কত টাকা করে? 4 টাকা করে। তাহলে 50 গুণন 4 কত? 200 একক। আর পরের মাল ছিল কত? 300 একক, 5 টাকা করে। 3 5 কত? 1500 একক। আর যেহেতু আমার টাকার অ্যামাউন্ট দুই রকমের, তাই আমি দুইটা একত্রে করতে পারিনি। যদি দুইটা একই টাকার হার থাকতো তাহলে আমি এক করে দেখাতে পারতাম। যেহেতু দুইটার টাকার হার ভিন্ন, তাই আমি এখানে দুইটি মালকে আমি ভিন্নভাবে দেখিয়েছি। এবার বলছে জানুয়ারি 20 ইস্যু করছে। কত একক ইস্যু করছে? 100 একক বিক্রয় করবে।
তো 100 একক বিক্রয় করলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের মাল আগে বিক্রয় করব। আগে আছে কত 50 একক, তাহলে 50 একক কত করে 4 টাকা করে আগে সেটা বিক্রয় করবো। 50 একক 4 টাকা করে বিক্রয় করলে কত 200, তাহলে আমি 200 একক বিক্রি করে দিলাম। তার আমার 100 এককের থেকে আমি 50 একক দিয়েছি, আরও 50 একক থাকে, তো পরবর্তী 300 এককের থেকে আমি 50 একক বিক্রি করবো। 50 গুণন কত 5, 250, তো আমার হাতে অবশিষ্ট থেকে যাচ্ছে কত 250 একক। তাহলে উদ্বৃত্তের ঘরে 250 গুণন 5 কত 1250 টাকা দেখাবো। এবার পরবর্তীতে 30 তারিখে আমি 150 একক বিক্রি করব। ওই 250 এককের থেকে 150 একক বিক্রি করব 5 টাকা করে। 250 এককের থেকে 250 একক বিক্রি করব 5 টাকা করে, কত 5 × 75 750 টাকা। তাহলে আমার হাতে থেকে যায় কত একক, আরও 100 একক। তাহলে 100কে 5 দিয়ে গুণন করব, 5 100 কত 500 টাকা। এখন আমার সমাপনী মজুত পণ্য কত থাকতেছে, হাতে থাকতেছে 100 একক, 5 টাকা করে 500 একক। তাহলে আমার সমাপনী মজুত পণ্যের কত একক 100 একক। সমাপনী মজুত পণ্যের মূল্য কত 500 টাকা। তাহলে ফিফো মেথডে এইভাবে করে আমি ফিফো মেথড নির্ণয় করব। এবার আমরা চলে যাই ভারযুক্ত গড় পদ্ধতি, মানে ওয়েটেড অ্যাভারেজ মেথড পদ্ধতিতে। উপরে সামতান লিমিটেড এর মাল খতিয়ান হিসাব ব্র্যাকেট দিয়ে ভারযুক্ত গড় পদ্ধতি, বাম পাশে লিখবা মালের বিবরণ, কোড নং, বিন নং, স্থান, আর ডান পাশে সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা এবং পুনঃফরমায়েশ সীমা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে এখানেও সেম তারিখ, প্রাপ্তি বা ক্রয়, ইস্যু বা বিক্রয়, উদ্বৃত্ত বা জের। তাহলে এইভাবে করে এখানে একক দর মূল্য এইভাবে করে লিখব। যেহেতু 2014 আমাকে কি বলা হয়েছে, প্রারম্ভিক উদ্বৃত্ত কত টাকা 500 একক 6 টাকা করে 3000 টাকা, 500 একক 6 টাকা করে 3000 টাকা। তাহলে 2014 জানুয়ারি 1 500 একক 6 টাকা করে 3000 টাকা উদ্বৃত্তের ঘরে দেখাবো। এবার জানুয়ারি 5 আমি কত একক ক্রয় করেছি 300 একক 4 টাকা করে 1200 টাকা। তাহলে 3 4 কত 1200। এখন আমি এখানে মোট মূল্যটা মানে হারটা লিখতে পারবো না বা দরটা লিখতে পারবো না। তো দরটা লেখার নিয়মটা কি, 500 এককের সাথে 300 একক আমি যোগ করবো। তাহলে 500 300 কত হলো 800। এখানে মোট মূল্য 3000-এর সাথে আমি 1200 টাকা যোগ করব, তাহলে কত 4200। এবার এই 4200-কে 800 দিয়ে ভাগ করলে যে মূল্যটা হবে সেটাই হবে আমার দর। তাহলে দেখো আমি এই যে 4200-কে 800 দিয়ে ভাগ করলে আমার দর হচ্ছে 5 টাকা 25 পয়সা। এবার জানুয়ারি 7 এবার আমি 600 একক বিক্রি করবো, 800 একক থেকে 600 একক বিক্রি করবো। 600 একক কত 5 টাকা 25 পয়সা করে বিক্রি করব। তাহলে 600 একক 5 টাকা 25 পয়সা করে 3150। তাহলে আমার অবশিষ্ট হাতে থেকে যাচ্ছে কত 200 একক। তাহলে 200 একক 5 টাকা 25 পয়সা করে হচ্ছে 1050 টাকা। এবার জানুয়ারি 10 আবার আমি বিক্রয় করবো 150 একক, সেম 5 টাকা 25 পয়সা করে, কত আসছে 787.50 পয়সা। তাহলে আমার হাতে থেকে যাচ্ছে কত আরও 50 ইউনিট। তাহলে 50 ইউনিট 5 টাকা 25 পয়সা করে হচ্ছে 162.50। তোমরা ইচ্ছা করলে এই যে কি বলে দশমিকটাকে অ্যাভয়েড করতে পারো, যে কোনো এক পাশে এক বেশি মানে 0.5 বেশি দেখিয়ে অ্যাভয়েড করে চলে যেতে পারো। তারপরে হচ্ছে জানুয়ারির 15 আমি আবার নতুন করে 300 একক ক্রয় করেছি 5 টাকা করে, কত 1500 টাকা। তাহলে আমার আগে ছিল 50 একক আর এখন 300, তাহলে 350 একক। তাহলে 350 একক আর এখন এখানে 1500 আর ওইখানে ছিল 262.50, যোগ করলে হচ্ছে 1762.50। এখন এই 1762.50-কে 350 দিয়ে ভাগ করলে আমার দর বের হয়ে যাবে। তাহলে প্রতি এককের দাম হচ্ছে 5 টাকা 4 পয়সা। তাহলে এখন 20 তারিখে যখন আমি 100 ইউনিট বিক্রয় করব তখন 5 টাকা 4 পয়সা করে বিক্রয় করবে। 350 থেকে 100 ইউনিট 5 টাকা 4 পয়সা করে বিক্রয় করলে আমার দাম আসতেছে 504 টাকা। তাহলে হাতে অবশিষ্ট থেকে যাচ্ছে কত 250 একক, 5 টাকা 4 পয়সা করে 1260 টাকা।
এবার পরবর্তীতে আমি আবার বিক্রয় করে দিব ওই 250 একক থেকে 150 একক বিক্রয় করে দিব। 150 একক 5 টাকা 4 পয়সা করে 756 টাকা। তাহলে আমার হাতে অবশিষ্ট থেকে যাচ্ছে কত? 100 ইউনিট উদ্বৃত্তের ঘরে। 100 ইউনিট 5 টাকা 4 পয়সা করে 504 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় যে সমাপনী মজুত পণ্য কত, তাহলে সমাপনী মজুত পণ্য হচ্ছে 100 ইউনিট। আর সমাপনী মজুত পণ্যের মূল্য কত? সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 504 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভারযুক্ত গড় পদ্ধতিতে মূলত যখন আমি যে ক্রয়কৃত পণ্য যখন ক্রয় করব আর উদ্বৃত্তের মূল্য যে দুইটা একত্রে করে মোট টাকাকে মোট একক দিয়ে যদি ভাগ করি তাহলে আমার দরের টাকা বের হয়ে যাবে। আর বিক্রয় করব ঠিক যেই পরিমাণ দর আমার গড় করে বের হয়েছে সেই টাকা দিয়ে আমি পণ্য বিক্রয় করব। এইভাবে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি বের করব। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এর উপরে আরও 2টো ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় চর্চা করবে। এই অঙ্কটি তোমরা বাসায় তোমাদের জন্য হোমওয়ার্ক। এখন তোমরা দেখে দেখে বুঝে অঙ্কটিকে করবে। একবার দেখে করবে, তারপরে অঙ্কটির খাতায় উঠিয়ে পরে আবার না দেখে করবে। তাহলে আশা করি তোমাদের এটা সম্পর্কে পরিষ্কার ধারণা চলে আসবে। আর তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। আশা করি আমি তোমাদের সেই সকল সমস্যার সমাধান করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।